আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছে আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। আফ্রিকান নাগরিক নন এমন অভিবাসী ঘানায় পাঠালো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩। ইসরায়েলি হামলার পর কাতার যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে। এবং প্রবাসীদের সাংস্কৃতিক ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে টরন্টোর ড্যানফোর্থ অ্যাভিনিউ। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সম্প্রতি আফ্রিকান নাগরিক নন এমন ১৪ জন অভিবাসী ঘানায় পাঠিয়েছে। এদের মধ্যে ১৩ জন নাইজেরীয় এবং একজন গাম্বিয়ার। তাদের কারোর সঙ্গে ঘানার কোনো সম্পর্ক নেই। ঘানার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মানবিক কারণে এবং পশ্চিম আফ্রিকার ভ্রাতৃত্ববোধে তারা সাময়িকভাবে অভিবাসীদের গ্রহণ করেছে। পরে সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ভঙ্গের আশঙ্কা তৈরি করছে। ভেনেজুয়েলা থেকে আসা এক কথিত মাদকবাহী নৌযানে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সেনারা হামলা চালায়। এতে ৩ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নির্দেশে অভিযান পরিচালিত হয়েছে ভয়ঙ্কর মাদক, কার্টেল ও নার্কো সন্ত্রাসীদের লক্ষ্য করে। হামলার পরে সমুদ্রে কোকেন ও ফেন্টানিলের বড় চালান জব্দ করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে বোমা হামলার হুমকি বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে দেশকে আত্মরক্ষায় প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের অভিযান ও ভেনেজুয়েলার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কাতার ও যুক্তরাষ্ট্র শীঘ্রই একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার তেল আবিব থেকে দোহায় যাওয়ার পথে এই তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়া কাতার গাজা যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকাও বজায় রাখছে। রুবিও বলেন, বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতা করতে পারে তবে কাতারই একমাত্র সেই দেশ। ইসরায়েলি হামলাকে কাতার কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছে, তবে তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে বিরত থাকছে না। টরন্টো শহরের ড্যানফোর্থ অ্যাভিনিউ সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয়দের এবং প্রবাসী বাঙালিদের প্রিয় এলাকা লিটল বাংলাদেশ নামে পরিচিত এই অঞ্চলে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে শত শত প্রবাসী বাঙালির। আর এইসব প্রতিষ্ঠানগুলো ঘিরে গড়ে উঠছে বাঙালিদের বসবাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরনে রঙিন শাড়ি, হাতে চুড়ি, পুরো শরীরে বাঙালি সাজ। গাছতলে দাঁড়িয়ে গল্প করছেন, আবার কেউ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কফি হাতে। কারো বা ব্যস্ততা জমিয়ে আড্ডাবাজি করতে, কেউ বা ব্যস্ত নিজের ব্যবসা সামলাতে। চারপাশে হরেক রকমের দোকান, এসবের নামও লেখা আছে বাংলায়। দেখে মনে হবে বাংলাদেশের কোনো উপশহরের সড়কে ঘেঁষা মার্কেট এটি, কিন্তু না, এটি সুদূর কানাডায় অবস্থিত বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের চিত্র। ড্যানফোর্থ অ্যাভিনিউতে অবস্থিত লিটল বাংলাদেশ রেস্টুরেন্ট, পদ্মা রেস্টুরেন্ট, ঢাকা কাবাব, খাজানা কুইন এবং ঝলসহ আরও কিছু রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসীদের মধ্যে বেশ জনপ্রিয়। এদের মাধ্যমে স্থানীয়রা বাঙালি খাবার, সংস্কৃতি এবং গ্রোসারি পণ্যের স্বাদ নিতে পারছেন। এছাড়া সংবাদপত্র, কম্পিউটার ও প্রিন্টিংয়ের দোকান, বিভিন্ন ধরনের গ্রোসারি শপও রয়েছে এই এলাকায়, যার অধিকাংশের মালিক বাংলাদেশি। আবার যারা কাজ করেন তারাও বাংলাদেশি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই এলাকাটি শুধু খাদ্য কেনাকাটার কেন্দ্র নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। এখানে এসে আমাদের সম্প্রদায়ের মানুষরা নিজের দেশের স্বাদ, রং ও ঐতিহ্য অনুভব করতে পারে। জানা গেছে 2023 সালে টরন্টো সিটি কাউন্সিল এই এলাকার ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের ফার্মাসি অ্যাভিনিউ থেকে মেইন স্ট্রিট পর্যন্ত অংশকে বাংলা টাউন হিসেবে ঘোষণা করেন। এতে বাংলাদেশের প্রবাসীদের অবদানের স্বীকৃতি মিলেছে এবং ব্যবসায়িক সম্প্রসারণে নতুন উৎসাহ যোগ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ড্যানফোর্থ অ্যাভিনিউ এখন কেবল পূর্ব টরন্টোর বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি বাংলাদেশি সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে এসে বাঙালি খাবারের স্বাদ, সঙ্গীত ও উৎসবের আনন্দ আমরা সবাই উপভোগ করি। প্রবাসী সম্প্রদায়ের উদ্যোগে এই এলাকায় বাংলাদেশি খাবার উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হয়।
ফলে ড্যানফোর্থ অ্যাভিনিউ কেবল অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠেছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানাধীন নিউ ইয়র্ক ফ্যাশন হাউসের জমকালো গ্র্যান্ড ওপেনিং। জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের বাজারে নজর ভারতের, দখলে নিতে নতুন পরিকল্পনা। এবং স্থলভাগের তেল গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, জাতিসংঘের সতর্কবার্তা। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক ফ্যাশন হাউসের জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের জন্য আস্থার জায়গা এবং ফ্যাশনের বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করেছে আশা গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটি। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তারকা খচিত আয়োজন ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রখ্যাত বাংলাদেশি অভিনেতা মামনুন হাসান ইমন। এছাড়াও ফ্যাশন ও বিনোদন জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন। অতিথিরা বলেন, আধুনিক ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নান্দনিক পোশাক ও অ্যাক্সেসরিজ সাজানো হয়েছে দোকান জুড়ে, যা শুধু প্রবাসী বাংলাদেশি নয়, বহুজাতিক কমিউনিটির কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসের কর্ণধার ও আশা গ্রুপের সিইও আকাশ রহমান বলেন, নিউ ইয়র্ক ফ্যাশন হাউস শুধু একটি দোকান নয়, এটি হবে স্টাইল, সৌন্দর্য এবং বিলাসবহুলতার নতুন গন্তব্যস্থল। আমরা কমিউনিটির পাশে থেকে ফ্যাশনের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা দিতে বদ্ধপরিকর। বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের প্রভাবশালী অবস্থান দখল করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রায় 4,000 কোটি রুপির প্রণোদনা প্যাকেজ হাতে নিয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী 2026 সাল থেকে টানা 10 বছর ধরে এই সুবিধা কার্যকর থাকবে। এ সময় ভারতে জাহাজ ভাঙতে আনা হলে জাহাজ মালিকরা স্ক্র্যাপ মূল্যের প্রায় 40% সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। এই ক্রেডিট নোট ব্যবহার করে 3 বছরের মধ্যে ভারতীয় জাহাজ কেনা যাবে। চাইলে একাধিক নোট একসঙ্গে ব্যবহার বা বিক্রিও করা সম্ভব হবে। বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে 2023 সালে বাংলাদেশের দখল ছিল 46% আর ভারতের 1/3। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙা ইয়ার্ড ভারতের আলাঙে থাকলেও সস্তা শ্রমশক্তির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে বাজার হারিয়েছে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচলের রুট পরিবর্তন ও ভাড়া বাড়ায় চাহিদা আবারও বাড়ছে। এছাড়া ভারতের পূর্ব উপকূলে নতুন জাহাজ ভাঙা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও করছে মোদী সরকার। একই সঙ্গে 25,000 কোটি রুপির সামুদ্রিক উন্নয়ন তহবিল অনুমোদনের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা এবং বিদেশি জাহাজের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের স্থলভাগে আবিষ্কৃত তেল ও গ্যাসের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর উত্তোলনের কারণে বিদ্যমান খনিগুলোর 90%ই এখন দ্রুত ফুরিয়ে আসছে। IEA এর হিসেবে বর্তমান স্থলভাগে প্রায় 15,000 তেল ও গ্যাসের খনি আছে। এই খনিগুলো থেকে প্রতিদিন গড়ে 55 লাখ ব্যারেল তেল এবং 18 থেকে 27,000 কোটি ঘনমিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে। IEA এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিশ্ব এখনও তেল ও গ্যাসের উপর অনেকাংশে নির্ভরশীল। স্থলভাগের খনিগুলো ফুরিয়ে গেলে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেবে। সমুদ্রের তলদেশে নতুন খনি অনুসন্ধান যেমন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল, তেমনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনও এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি আরও বলেন, আসন্ন সংকট এড়াতে নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিনিয়োগ ছাড়া এই পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।